আমন্ত্রণ জানাচ্ছি ভোটের অঙ্কে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। আমরা বলি ভোটের অঙ্ক বড় জটিল, চাল দিতে হয় ভেবে চিনতে, আর তার চেয়েও বড় জটিল ভোটের অঙ্ক। সামনে থাকে অনেক প্রার্থী, অনেক দল, থাকে অনেক মত, গোত্র আর আঞ্চলিক নানা ফ্যাক্টর, আর এসবই নির্ধারণ করে নির্বাচনে জয় পরাজয়ের জটিল সব সমীকরণ। আজ আমরা ঢাকা জেলার 6 থেকে 10 এই 5টি আসনের ভোটের হিসাব মিলিয়ে দেখার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। ঢাকা 6 আসন, যেটি সূত্রাপুর, ওয়ারী, গ্যান্ডারিয়া এবং কোতোয়ালি নিয়ে গঠিত। এই আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন লড়ছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান, গণ অধিকার পরিষদের মোহাম্মদ ফখরুল ইসলাম এবং জাতীয় পার্টি থেকে আমির উদ্দিন আহমেদ জালু। আমরা একটু ভোটের হিসাবটা দেখে নেই ঢাকা 6-এর। এখানে মোট প্রার্থী 2,89,000, মোট ভোটার 2,89,000, নারী ভোটার 1,38,000 এবং পুরুষ ভোটার 1,50,000। তৃতীয় লিঙ্গের 3 জন ভোটার আছেন এখানে। এখানে তরুণ ভোটার 2008 সালের পরে যারা ভোটার হয়েছেন এবং তারা প্রথমবারের মতো ভোট দেবেন, সেই সংখ্যাটা এখানে 64,500 এবং এই তরুণ ভোটারের সংখ্যা মোট ভোটারের মধ্যে 22.3%। ঢাকা 7, যেটি লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীর চরের আংশিক এবং কোতোয়ালির আংশিক নিয়ে গঠিত। এই আসনে বিএনপি প্রার্থী হামিদুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ এনায়েতুল্লাহ নির্বাচন করছেন। একটু ভোটের হিসাবটা যদি দেখি। ঢাকা 7-এ মোট ভোটার 4,76,172, নারী ভোটার 2,30,000, পুরুষ ভোটার 2,46,000, তৃতীয় লিঙ্গের 11 জন ভোটার আছেন, 12 জন ভোটার আছেন এখানে। 2008 সালের পরে এখানে ভোটার হয়েছেন 2,466,000 জন মানুষ, অর্থাৎ এখানে তরুণ ভোটারের সংখ্যা মোট ভোটারের 42%, 42.1। ঢাকা 8, যেটি মতিঝিল, পল্টন, শাহবাগ এবং শাহজাহানপুর ও রমনা থানা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং এনসিপির মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি এবং গণ অধিকার পরিষদের মেঘনা আলম নির্বাচন করছেন। আমরা যদি একটু ভোটের হিসাবটা দেখি। মোট ভোটার 2,66,569, নারী ভোটার 1,20,000, পুরুষ ভোটার 1,45,000 এবং তৃতীয় লিঙ্গের 1 জন ভোটার আছেন এখানে। তরুণ ভোটার যারা 2008 সালের পরে ভোটার হয়েছেন, প্রথমবারের মতো এবার ভোট দেবেন বলে ধারণা করা যাচ্ছে, সেই সংখ্যাটা এখানে 42,000। তরুণ ভোটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম এখানে, প্রায় মোট ভোটারের 15.82%, প্রায় 16% মানুষ। ঢাকা 9, যেটি সবুজবাগ, খিলগাঁও, মুগদা এবং মানিকনগর নিয়ে গঠিত। ঢাকা 9-এর প্রার্থী বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ এবং এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া, স্বতন্ত্র তাসনিম জারা নির্বাচন করছেন এই আসনে। আমরা একটু ভোটের হিসাবটা যদি দেখি ঢাকা 9-এর। ঢাকা 9 মোট ভোটার 4,63,000, নারী ভোটার 2,30,000, পুরুষ ভোটার 2,33,000, তৃতীয় লিঙ্গের 5 জন ভোটার আছেন এখানে এবং 2008 সালের পরে ভোটার হয়েছেন, সেই সংখ্যাটা 1,07,000। তরুণ ভোটারদের সংখ্যা মোট ভোটারের 23.13%, 23% ভোটার। ঢাকা 10, যেটি ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান এবং হাজারীবাগ থানা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম, জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন সরকার নির্বাচন করছেন। আমরা যদি একটু ভোটের হিসাবটা দেখি ঢাকা 10-এর। মোট ভোটার 3,82,000, নারী ভোটার 1,82,000, পুরুষ ভোটার 1,99,000। 2008 সালের পরে ভোটার হয়েছেন যারা তরুণ ভোটার, সেই সংখ্যাটা এখানে 32,966। তরুণ ভোটারের সংখ্যা এখানে মোট ভোটারের 8.63%, প্রায় 9% ভোটার। আমরা একটু সহকর্মীকে যুক্ত করে নিতে চাই। আমার ফরহাদ হোসেন, তিনি যুক্ত হচ্ছেন আমার সঙ্গে ঢাকার এই 5টি আসনের বিষয়, 6 থেকে 10 এই আসনগুলো নিয়ে কথা বলতে। ফরহাদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের অঙ্কে। আমরা যে পরিসংখ্যানগুলো দেখছিলাম এই 5টি আসনের ঢাকার, মাঠের চিত্র আসলে কি বলছে এখানে? কাদের সঙ্গে কাদের লড়াই হতে পারে বা কারা আসলে এগিয়ে আছেন ভোট প্রাপ্তির দিক থেকে সম্ভাব্য? আপনাকে ধন্যবাদ লক্ষ্য করার জন্য। একটা বিষয় আমরা
প্রত্যেকটা নির্বাচনে আসলে দেখেছি যে দুটো তিনটি দলের মধ্যে একটু মোটামুটি একটা যুদ্ধ থাকে। এবারও কিন্তু এটা আসলে ব্যতিক্রম না। আমরা যেমন 6 থেকে 10 পর্যন্ত দেখলাম, আপনি যেমন একটু আগে বললেন 6 দিয়ে শুরু করলেন, যেখানে আসলে একটা লম্বা সময় যাবৎ ইশরাক তিনি কিন্তু রাজনীতির মাঠে রয়েছেন এবং তিনি কাজ করছেন, কথা বলার চেষ্টা করছেন সাধারণ মানুষের সাথে। তার এলাকার যেই যারা জনগণ রয়েছে, তার সমর্থক রয়েছে, তাদের কিন্তু ফ্যাসিবাদ আমলে কিন্তু আন্দোলন সংগ্রামে কিন্তু তাদেরকে সেভ করার জন্য তিনি কিন্তু রাজপথে বারবার ছিলেন। অনেক দ্বারা তিনি আহত হয়েছেন। আমরা দেখেছি যে অনেক ট্রেডমার্ক রয়েছে যে পুলিশের কাছ থেকে তার কর্মীকে ছিনিয়ে আনার একটা বিষয়। সেখানে জামাতের একজন প্রার্থী রয়েছেন যিনি আমিরুদ্দিন আহমেদ। আসলে আমিরুদ্দিন আহমেদ কিন্তু আবার যে খুব লম্বা সময় ধরে এখানকার এলাকার মানুষের সাথে যুক্ত ছিলেন তেমনটাও না। তবে এখানে তরুণ ভোটারদের একটা উল্লেখযোগ্য একটা পরিবর্তন আনার সম্ভাবনা থাকতে পারে, যেহেতু 11 দলীয় জোট এখানে জামাত রয়েছে, জামাতের সাথে এনসিপি রয়েছে, অন্যান্য দল রয়েছে, সেখানে একটা পরিবর্তন হয়তো আসতে পারে। তবে এই পরিবর্তনটা খুব বড় কিছু হবে বলে আমরা মাঠে ঘুরে যতটুকু দেখলাম যে আসলে ইশরাক হোসেনের সাথে বড় রকমের একটা যুদ্ধ করাটা খুব কঠিন হয়ে যাবে এখানে আমিরুদ্দিনের সাথে। আর পুরুষ আর নারী ভোটারের যে একটা পার্থক্য জায়গাটা, এটা কিন্তু একেবারে খুব বেশি নয়। তো নারী ভোটাররাও কিন্তু এখানে একটা প্রভাব হবে, আমরা যতটুকু বুঝি আর কি, বা যতটুকু দেখলাম। আর এখানকার মানুষ তো মোটামুটি বলতে গেলে যে সুটকাপুর, কোতোয়ালি বা গ্যান্ডারিয়া, নাজিরা বাজারের যে জায়গাগুলো, সেখানে কিন্তু তারা একেবারেই স্থানীয়, একেবারে পৈতৃক সূত্রে বছরের পর বছর তারা বংশানুক্রমে এখানে থাকে। সেখানে তাদেরকে হুট করে তাদের মধ্যে পরিবর্তন আনাটা একটু কঠিন। আমরা 7 আসর, আমরা যদি ঢাকা 7-এর কথা বলি, লালবাগ, চকবাজার, কামরাঙ্গীর চর এলাকা যেটা রয়েছে, সেখানে বিএনপির হামিদুর রহমান রয়েছে, পাশাপাশি তার সাথে জামাতের এনায়েতুল্লাহ, জাতীয় পার্টি সাইফুদ্দিন আহমেদ মিলন, তারা রয়েছেন। এখানেও কিন্তু মোটামুটি একটা একই অবস্থা। পুরান ঢাকার যে বিষয়গুলো আপনারাও জানেন, আমরাও জানি, এখানে কিন্তু খুব বড় রকমের পরিবর্তন, ভোটারে বড় রকমের পরিবর্তন সাধারণত আসে না। এটা না আসার কারণ হচ্ছে তারা লম্বা সময় যাবত এখানেই রয়েছে, তাদের প্রত্যেক জায়গা পুরান ঢাকার মানুষ বলতে আসলে বোঝায় আর কি। একটু মানে একটা আলোচনার তৈরি জন্ম দিয়েছে ঢাকা 8, যেখানে মির্জা আব্বাস রয়েছেন এবং 11 দলীয় জোট থেকে মনোনীত প্রার্থী এনসিপির তিনি রয়েছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি রয়েছেন। হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারি। তো নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে কিন্তু আমরা কথার যুদ্ধ বারবার দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, টেলিভিশন চ্যানেলে বা পত্রিকাতে আমরা এগুলো দেখছি। তবে তরুণ ভোটার কম থাকাতে আসলে খুব বড় রকমের প্রভাব ফেলতে পারে কিনা এটা আসলে দেখার বিষয়। আর যেহেতু এখানে তিনি 11 দলীয় জোট থেকে এসেছেন, আর মির্জা আব্বাস তিনি আগে সিটি কর্পোরেশন নির্বাচন করেছেন, আরো অনেকবার নির্বাচন করেছেন, প্রবীণ একজন রাজনীতিবিদ, তার সাথে আসলে তরুণ রাজনীতিবিদ হিসেবে এসেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। কতটা তিনি এখানে যুদ্ধটা চালাতে পারবেন 12 তারিখে আসলে দেখার অপেক্ষা করতে হবে আমাদের। এছাড়া আসলে খুব বেশি কিছু করবেন। তবে এই জায়গাটাতে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বলুন বা এখানে আমরা কোর্টের কথা বলি বা বিভিন্ন স্থাপনা রয়েছে, এখানে কিন্তু আসলে এই প্রভাব করার মতো, প্রভাব রাখার মতো যে যাদেরকে ধরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণকে, তারা কিন্তু আসলে বিভিন্ন জায়গার শিক্ষার্থী, বিভিন্ন জায়গার ভোটার। খুব বড় একটা এখানে একটা পরিবর্তন আনতে পারে কিনা এটা আসলে ভোটের রাতে বা ভোটের দিন আসলে দেখা যাবে। আমরা একটু ঢাকা 9-এর দিকে যদি এগোতে চাই, সেখানে কিন্তু একটা এরই মধ্যে আসলে রাজনীতির মাঠে একটা প্রভাব তৈরি করে ফেলেছেন যিনি, তাকে আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমরা দেখছি। তবে তার আগে একটা পরিচয় ছিল, তিনি একজন এনসিপির একজন নেতা ছিলেন। এখন তিনি এনসিপি থেকে বেরিয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন। সেখানে হাবিব রশিদ রয়েছেন বিএনপি থেকে, আর 11 দলীয় জোট মনোনীত প্রার্থী সেখানে রয়েছেন জাবিদ রাসেল। জাবিদ রাসেলের সাথে একটা লম্বা সময় যাবত কিন্তু তাসনিম যারা নির্বাচন করেছেন, সরি আমি যদি যা বলতে চাচ্ছি, আসলে তিনি রাজনৈতিক মাঠে কোলাবোরেট করেছেন একটা সময়, তাকে তিনি এখান থেকে বেরিয়ে এসেছেন। বেরিয়ে এখন তিনি ফুটবল নিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করছেন এবং ভালো সাড়া পাচ্ছেন। নগরের, শহরের যে ছোট ছোট সমস্যাগুলো আছে, গ্যাসের সমস্যা থেকে শুরু করে ড্রেনেজ ব্যবস্থার সমস্যা, এগুলো তিনি দেখছেন এবং নারী ভোটাররা কিন্তু তার প্রতি ভালোভাবে ঝুঁকছে। তিনি কিন্তু বাসা বাড়ি ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে তিনি বড় রকমের সভা সমাবেশ করছেন না, একটা হ্যান্ড মাইক দিয়ে তিনি আসলে মাইকিং করছেন এবং কথা বলছেন। এখানে একটা বড় প্রভাব রাখতে পারে। তাসনিম জারার দিকে একটা অংশ ঝুঁকে যাওয়ার সম্ভাবনা আমরা দেখেছি। তবে একটা ভোটের রাতে আসলে সবকিছু বলা যাবে। আমরা যদি সর্বশেষ ঢাকা 10-এ আসি, তাহলে ঢাকা 10 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে ধানমন্ডি রয়েছে, নিউমার্কেট রয়েছে, কলাবাগান রয়েছে, হাজারীবাগ রয়েছে, এই জায়গাগুলো রয়েছে। এই জায়গায় আমরা দেখেছি যে এর আগে নির্বাচনগুলোতে আমরা দেখেছি
যে বিএনপি আসার আগ পর্যন্ত, যখন বিএনপি নির্বাচন করার আগ পর্যন্ত কিন্তু এখানে কিন্তু স্বৈরাচার সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনিও কিন্তু এখানে নির্বাচন করেছেন, তিনি পাশ করেছেন। সর্বশেষ নির্বাচনে দেখেছি যে আমরা একজন সেলিব্রিটিকে নির্বাচনে দেখেছি। কিন্তু এবার বিএনপি থেকে একবার নিরেট রাজনীতিবিদকে এখানে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে, রবিউল আলমকে। এবং আজ তারেক রহমান কিন্তু সেখানে সমাবেশ করেছেন। আগামীকাল তার সমাবেশ করার কথা রয়েছে কলাবাগানের ক্রীড়া চক্র মাঠে। পাশাপাশি জামাত থেকে একজনকে দেওয়া হচ্ছে, জসিমউদ্দিন সরকার। খুব বেশি আসলে তিনি জনগণের কাছে এর আগে খুব বেশি পরিচিত ছিলেন বিষয়টা এমন নয়, তবে তিনি কিন্তু রাজনীতির মাঠে একটা প্রভাব রাখার চেষ্টা করছেন। আবার আমরা দেখছি জাতীয় পার্টি থেকে এখানে লোকজন একজন রয়েছেন, এবি পার্টি থেকে তিনি এখানে একজন রয়েছেন, এবং তিনি সর্বশেষ কি করবেন এই বিষয়গুলো দেখার বিষয়। অনেক হিসেব নিকেশের ব্যাপার আছে এই জায়গাতে। তবে জি। রবিউল আলমের মাঠ আর জসিমউদ্দিনের মাঠ যা আমরা দেখি, এখানে মোটামুটি একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে। আগে যেমন এই আসনটাকে ছাড় দিয়ে চলার একটা মনোবৃত্তি আমরা দেখেছিলাম, এবার কিন্তু এই জায়গাটাতে নেই। এবং এখানে রাজনীতির মাঠে কিন্তু একটা ভালো যুদ্ধ হচ্ছে। এই জায়গাতে কিন্তু আমরা দেখেছি লোকাল ভোটার অনেক, এবং তরুণ ভোটারের সংখ্যা একেবারেই বেশি নয় মোটামুটি। এবং নারী ভোটার আর পুরুষ ভোটারের মধ্যে কিন্তু পার্থক্য আমার যতটুকু মনে হয় 12 থেকে 13,000-এর বেশি হবার কথা নয়, আমি যতটুকু দেখেছি। অনেক ধন্যবাদ ফরহাদ হোসেন যুক্ত হবার জন্য ভোটের অঙ্কে। সহকর্মী ফরহাদ হোসেন বলছিলেন মাঠের চিত্র, মাঠের ফ্যাক্টরগুলো। এ পর্যায়ে যুক্ত করে নেব রাজনীতি বিশ্লেষক অধ্যাপক শামসুল আলমকে। অধ্যাপক শামসুল আলম, আজকে আমরা যে আসনগুলোর নিয়ে আলোচনা করছি, ঢাকা 6 থেকে 10, এই আসনগুলোর মধ্যে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, ধানমন্ডির মতো একটা আবাসিক এলাকা আছে, পুরান ঢাকার মতো একটা খুব জনবহুল একটা অঞ্চল আছে, একই সঙ্গে সচিবালয়, সব মিলিয়ে খুবই গুরুত্বপূর্ণ। এই আসনগুলোর ভোটের ফ্যাক্টরগুলো কি হতে পারে বলে মনে করছেন এবার? ধন্যবাদ 71 টিভিকে। আমাদের ফরাদ মাঠ পর্যায়ে যে একটা চিত্র 6 থেকে 10 আসনের প্রার্থীদের ভোটার সংখ্যা তথ্য মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করেছে। যে প্রার্থীদের কথা আমরা জানলাম এখানে, তারা কিন্তু বিশেষ করে ইশরাক একজন প্রার্থী, তিনি বেশ পোর খাওয়া নেতা, সাদেক হোসেন খোকার উনি সুযোগ্য সন্তান, এবং তিনি দীর্ঘদিন থেকেই নেতা কর্মীদের নিয়ে পুরান ঢাকায় তিনি বসবাস করেন, বাসিন্দা ওখানকারই। এবং তার এই যে জনপ্রিয়তা এখানে সন্দেহাতীতভাবে আমাদের ফরাদ কিন্তু সেখানে উপস্থাপন করেছে। আর যে আমরা রবিউল ইসলামের কথা শুনলাম, তারপর হামিদুর রহমানের কথা, মির্জা আব্বাস, উনি অত্যন্ত বর্ষিয়ান নেতা। কাজে এখানে আর একজন প্রার্থী হয়েছেন যেখানে তাসনিম জারা, তিনি স্বতন্ত্র হিসাবে দাঁড়িয়েছেন। তবে সেখানে আর এই এলাকার ভোটাররা কিন্তু অত্যন্ত সচেতন। তাদের যে রায় দেবে, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, সে ব্যাপারে যারা দাঁড়িয়েছে তাদেরকে সবাই কিন্তু ব্যক্তিগতভাবেও পরিচিত তাদের। কারণ এরা আমরা দেখেছি বিশেষ করে বিএনপি দলীয় যে প্রার্থীরা, তারা কিন্তু দীর্ঘদিন একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তারা কিন্তু পরিচিতি পেয়েছে, এবং সবাই পোর খাওয়া। এবং অন্যরাও যারা আছে তারা এই এলাকাগুলোতে অনেকটা অপরিচিত। সেক্ষেত্রে আমার দৃষ্টিতে যেটা মনে হয়, এখানে যে জনগণের রায় তো সেটা ব্যালট পেপারের মাধ্যমে তারা উপস্থাপন করবে। সেক্ষেত্রে একটা চিত্র ফরাদ যেটা আমাদের কাছে এখন উপস্থাপন করলো, সেই হিসাবে দেখা যাচ্ছে যে এই আসনগুলোতে এই বিএনপি প্রার্থীরাই হয়তো ভালো করার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। এবং একটা আসনে হয়তো যে বিশেষ করে যারার কথা বলছেন, উনি বললেন যে মহিলা ভোটারদের তিনি দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, হয়তো সেখানে আকৃষ্ট হয়ে সেখানে একটা খুব শক্ত প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা থাকতেও পারে, এবং মহিলা ভোটারদের যদি টানতে পারে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আর বিশেষ করে সবসময় এখন শোনা যাচ্ছে যে তরুণ ভোটারদের রায় কোন দিকে যাবে। সেক্ষেত্রে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এলাকা মিলে মির্জা আব্বাসের যে এলাকায়, সেখানে কিন্তু তরুণ ভোটারদের সংখ্যা অতটা বেশি না। যে নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি যেভাবে একজন বর্ষিয়ার নেতা মির্জা আব্বাসের সঙ্গে কথাবার্তা বিভিন্ন ক্ষেত্রে এমনভাবে বলা শুরু করেছে, যেটা কিন্তু লোকজন অনেক সময় ভালোভাবে নেয় না। সেক্ষেত্রে তিনি যদি এই বিষয়গুলোতে সতর্ক না থাকেন, তার ফলাফল আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমরা দেখেছি
যে হাদি হত্যাকে কেন্দ্র করে মির্জা আব্বাসকে যেভাবে আক্রমণ করা হয়েছে, উনি যে অত্যন্ত ধৈর্য ধরে বিষয়গুলো হ্যান্ডেল করেছেন, সেটাও কিন্তু জনগণ কিন্তু প্রশংসা করেছে। তো এখন আশা করা যায় যে এই দুদিন পরেই ভোটের দামামা বেজে উঠবে, সেখানে জনগণের রায় চূড়ান্ত রায়। আমরা এখানে শুধু একটা বিশ্লেষণ করতে পারি এবং জনগণই যাদের পক্ষে রায় দেবে, যেটা ফরাজ সাহেব বলে গেলেন, সেদিকে পাল্লা যাদের দিকে ঝুঁকে পড়বে, জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে যারা বিজয় লাভ করবে তারা দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। এবং এই 6 থেকে 10 আসনের যে সম্ভাবনাটা আমরা দেখছি, বিএনপি দলীয় প্রার্থীরাই হয়তো এখন পর্যন্ত এগিয়ে আছেন। আরও 2 দিন বলা যায় না, তখন ভোটের সময়গুলো নানাভাবে সময় অনেক পরিবর্তন হয় এবং সেগুলো হয়তো বা দেখা যাচ্ছে যে এই প্রার্থীরা হয়তো ধৈর্য রাখতে পারে, তাহলে তারাই হয়তো তাদেরই সম্ভাবনা হয়তো বেশি হবে এবং তারাই বিজয় লাভ করার সম্ভাবনা রয়েছে। আমার বিশ্লেষণে এটাই মনে হয়। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক শামসুল আলম আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। দর্শক, আমরা আমাদের মতো করে আজ অঙ্ক মেলালাম। আপনার ভোটের অঙ্ক মেলাতে হবে আপনাকেই। কোন হিসেবে সেটি মেলাবেন সেটা আপনিই ভালো জানেন। দেখা হবে আগামীকাল রাত 10টায় ঢাকার 11 থেকে 15 আসনের ভোটের অঙ্ক নিয়ে। সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সঙ্গে থাকুন।